আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিলা থেকে মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শিলা থেকে কিভাবে মৃত্তিকা সৃষ্টি হয় সে বিষয়ে এখানে বলছে, দেখো, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলো ওইখানেই পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থে স্তরবিন্যাস রেগোলিথ হয়। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়া মাটি তৈরি হয়। অর্থাৎ দেখো, আমরা জানি যে আমাদের যে ভূপৃষ্ঠের উপরেতে যে মৃত্তিকা রয়েছে, যেটাকে আমরা সাধারণভাবে মাটি হিসেবে জানি, তো এই যে মাটি, এই মাটির সৃষ্টি হয় কি থেকে? না, শিলা থেকে। আর এই শিলা নানান প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, যেমন সূর্যের তাপ, বৃষ্টির জলের আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোত ইত্যাদির মাধ্যমেতে এই শিলাগুলো দীর্ঘদিন ধরে ভেঙে যায়, মানে টুকরো টুকরো হয়ে যায়। এবং সেই টুকরো টুকরোগুলো কখনো যে স্থানেতে সেই শিলাটা আছে সেই স্থানেতে পড়ে থাকে। আবার কখনো দেখা যায় যে এই সমস্ত যে প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, সেই প্রাকৃতিক শক্তিগুলো তাকে বহন করে নিয়ে গিয়ে বা পরিবাহিত করে নিয়ে অন্য কোনো জায়গাতে গিয়ে জমা করে। এবং ভূপৃষ্ঠের ওপরেতে এই যে টুকরো টুকরো আকারের যে পাথরের টুকরো বা যে শিলার যে টুকরোগুলো হয়, এই টুকরোগুলো যেগুলো পড়ে থাকে ভূপৃষ্ঠের ওপরেতে, সেগুলোকেই বলছে হচ্ছে রেগোলিথ। অর্থাৎ এই যে সূর্যের তাপ বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমেতে শিলা যখন টুকরো টুকরো হয়ে যায়, এবং সেই টুকরো টুকরো হয়ে যাওয়া যে শিলার যে খণ্ডগুলো, সেগুলো যখন ভূপৃষ্ঠের ওপরেতে যখন পড়ে থাকছে, তখন তাকে বলা হয় হচ্ছে রেগোলিথ। আর মৃত্তিকার সৃষ্টি হতে গেলে এই রেগোলিথ নামক বস্তুটি তৈরি হওয়া দরকার। তা না হলে মৃত্তিকার সৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, সেই সমস্ত প্রক্রিয়াগুলো শুরু হবে না। তো সবার প্রথমে শিলাকে ভেঙে টুকরো টুকরো হতে হবে, এবং সেই টুকরো টুকরো শিলা থেকে রেগোলিথের সৃষ্টি হতে হবে। আর রেগোলিথ, এক কথায় যদি বলতে হয়, রেগোলিথ আর কিছুই নয় যে চূর্ণ বিচূর্ণ হওয়া শিলার টুকরো। অর্থাৎ বিভিন্ন যে প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, সেই প্রাকৃতিক শক্তির মাধ্যমেতে, অর্থাৎ এই সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোত, এই যে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত শক্তিগুলো আছে, এই প্রাকৃতিক শক্তির প্রভাবে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, টুকরো টুকরো হয়ে যায়, তখন সেই টুকরো টুকরো হওয়া বা চূর্ণ বিচূর্ণকৃত হয়ে যাওয়া যে শিথিল যে শিলার যে অংশগুলো বা চূর্ণ বিচূর্ণীকৃত যে শিলার যে টুকরোগুলো, পাথরের যে টুকরোগুলো, সেগুলোকেই বলা হয় কিন্তু রেগোলিথ। আর এই রেগোলিথ তৈরি হওয়ার পরেতেই মৃত্তিকা সৃষ্টি হওয়ার যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, সেগুলো কার্যকর হয় এবং একটি সুদীর্ঘ সময় ধরে মৃত্তিকা তৈরি হতে থাকে। এর পরেতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে মাটিতে কি কি থাকে। অর্থাৎ আমাদের যে মাটি আছে ভূপৃষ্ঠের ওপরেতে, সেই মাটির মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে, যে উপাদানগুলোর মাধ্যমেতে মাটিটা তৈরি, বা যে উপাদানগুলোর দ্বারা মাটিটা তৈরি হয়েছে। তো সেই উপাদানগুলো কি কি, দেখো এখানেতে একটা সুন্দর ছবির মাধ্যমেতে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো এখানেতে রয়েছে খনিজ 45%। অর্থাৎ মৃত্তিকাতে সবথেকে বেশি পরিমাণেতে খনিজ থাকে, বিভিন্ন রকম খনিজ মিশে থাকে, যেহেতু শিলার মাধ্যমেতে তৈরি হয়। আর আমরা আগেই জেনেছি যে শিলা বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি হয়। তো সেই কারণেতে মাটির মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ মিশে থাকে। তারপরেতে আছে দেখো বাতাস, অর্থাৎ বায়ু 25% আছে। তারপরে আছে জল 25%। এবং দেখো তারপরেতে রয়েছে হচ্ছে এই যে উদ্ভিদ এবং প্রাণীর পচে যাওয়া দেহ, বা যেটাকে আমরা জৈব পদার্থ বলি, সেই জৈব পদার্থ আছে হচ্ছে তোমার 5%। এই যে এই পুরোটা। এবং এই জৈব পদার্থের আবার কতগুলো ভাগ আছে, যেরকম ধরো এই 5% জৈব পদার্থের মধ্যে 10% আছে অণুজীব, আর 10% আছে উদ্ভিদের পাতা, শিকড়, এবং আর যেটা অংশ পড়ে থাকছে সেটা থাকছে হচ্ছে কি না, উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ, যেটা আছে 80%। তো এইটা হচ্ছে এই যে
জৈব পদার্থ, মৃত্তিকার মধ্যে যে জৈব পদার্থ বা যে অণুজীবগুলো থাকে তার পরিমাণটা, এবং সব মিলিয়ে এটা 5% থাকে, এবং সেই 5% অণুজীব এবং জৈব পদার্থের মধ্যে এই 10% অণুজীব, 10% উদ্ভিদের পাতা ও শিকড় এবং 80% উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ থাকে। তো এই চারটে হচ্ছে গিয়ে মৃত্তিকার প্রধান উপাদান বা মাটিতে যে পদার্থগুলো থাকে তা। একটা হচ্ছে খনিজ পদার্থ, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে জল, আর একটা হচ্ছে গিয়ে জৈব পদার্থ এবং অণুজীব। এইটা এর পরেতে আসবো যে মাটির সৃষ্টির নিয়ন্ত্রক, অর্থাৎ মাটি যখন সৃষ্টি হয় তখন তাকে কতগুলো নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। তো সেই নিয়ন্ত্রকগুলো কি কি? প্রথমে আছে দেখো শিলা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। তাই শিলা মাটি সৃষ্টির একটি অন্যতম নিয়ন্ত্রক। বিশেষ করে এটাকে বলা হয় কি জনক শিলা, অর্থাৎ যে শিলা থেকে মৃত্তিকাটা তৈরি হচ্ছে। এবং এখানে বলছে দেখো যে ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর। তবে জলবায়ু উদ্ভিদ ও মাটির তৈরিতে প্রভাবিত করে, অর্থাৎ মাটির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কিন্তু অনেকাংশে সেই জনক শিলার উপর নির্ভর করে, যে জনক শিলাটা থেকে মৃত্তিকাটার উৎপত্তি হচ্ছে। তারপরেতেই আছে দেখো জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। তো জলবায়ু আর একটা অন্যতম প্রধান নিয়ন্ত্রক মৃত্তিকা সৃষ্টির, অর্থাৎ মৃত্তিকা যে সমস্ত প্রক্রিয়াগুলোর মাধ্যমেতে তৈরি হয়ে থাকে সেই সমস্ত প্রক্রিয়া কতটা দ্রুত মৃত্তিকা সৃষ্টিতে কাজ করবে বা কতটা ধীরে মৃত্তিকা সৃষ্টিতে কাজ করবে সেইটা কিন্তু নির্ভর করে জলবায়ুর উপর। এবং এখানে দেখো বলছে যে উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোতে উষ্ণতাও যেমন বেশি তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি, তো সেই সমস্ত জলবায়ু অঞ্চলগুলোতে মাটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে থাকে। মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো খুব দ্রুত কাজ করে। আর এর বিপরীতটা দেখা যায় হচ্ছে কি শীতল ও শুষ্ক জলবায়ু অঞ্চলেতে, যেখানেতে বৃষ্টিপাতের অভাবেতে এবং অতিরিক্ত শীতলতার কারণেতে মৃত্তিকা সৃষ্টির যে সমস্ত প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো ধীর গতিতে কাজ করে। তারপরে আসছে দেখো ভূপ্রকৃতি। তো ভূপ্রকৃতিতে বলছে ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানেতে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। তো যখন ভূমিটা খুব ঢালু হয় সেই ঢালু ভূমি কিন্তু মাটি তৈরির একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে, একটা বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ ঢালু জমিতে বা খাড়া ঢালযুক্ত জমিতে কিন্তু মৃত্তিকা সৃষ্টির যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ভালোভাবে কাজ করতে পারে না, তাই মাটি সেখানেতে তৈরি হওয়ার সুযোগটা খুব কম। সেই তুলনায় যে সমস্ত জমির ঢাল কম বা সমতল ভূমি সেই সমস্ত জায়গাতে কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলো ভালোভাবে কাজ করতে পারার দরুন সেখানেতে মাটি আস্তে আস্তে তৈরি হলেও সেটা কিন্তু পরিণত মাটিতে পরিণত মাটি সৃষ্টি হয়ে থাকে। এই যে স্তর আছে না, একটি পরিণত মৃত্তিকাতে বিভিন্ন স্তর দেখতে পাওয়া যায়। তো সেই যে মাটির যে স্তরগুলো সেই স্তরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই যে সমস্ত জমিগুলো ঢাল কম বা সমতল ভূমি সেই সমস্ত জায়গাতে তৈরি হয়ে থাকে। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে ঢালু জমিতে অর্থাৎ খাড়া ঢালযুক্ত জমিতে মৃত্তিকা তৈরি হয় খুব ধীরেতে বা সুযোগটাও খুব কম থাকে। সেই তুলনায় ভূমির ঢাল যেখানে কম তুলনামূলক সমতল জমিতে সেখানে মৃত্তিকা তৈরির প্রক্রিয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে একটি পরিণত মৃত্তিকার জন্ম দিয়ে থাকে। তারপরে আসছে দেখো জীবজগৎ। তো জীবিত মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। তো জীবজগৎ বা জৈব পদার্থ যেটা, এটাও কিন্তু মাটি সৃষ্টির একটি অন্যতম নিয়ন্ত্রক। এখানে মৃত উদ্ভিদও থাকবে, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষও মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতাকে যেমন বৃদ্ধি করবে, তেমনি যে সমস্ত প্রাণী মাটিতে বসবাস করে, যেমন পিঁপড়ে আছে, কেঁচো আছে, ছুঁচো আছে, সাপ, এরা কি করে মাটির
যে স্তর হয় বা মাটির কণাগুলোকে আলগা করে দিতে সাহায্য করে, কারণ যেহেতু এরা মাটিতে বসবাস করে সেই কারণেতে। বিশেষ করে যদি মাটি খোঁড়াখুড়ি করে তাহলে কিন্তু মাটি আলগা হয়ে যায়। যেমন পিঁপড়ে বা কেঁচো বা ছুঁচো আছে, এরা মাটির কণাগুলোকে আলগা করে দিতে সাহায্য করে এবং সেই কারণেতে মাটির মধ্যে জল ও বাতাস খুব ধীরে প্রবেশ করতে পারে, মানে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং মৃত্তিকাটা তৈরিও খুব ভালোভাবে হয়ে থাকে। তো সেই কারণে জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির একটি অন্যতম নিয়ন্ত্রক। আর একটা আছে দেখো, যেটা হচ্ছে গিয়ে সময়, টাইম। এই মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বছর লেগে যায় কখনো। অর্থাৎ আমরা যে কটা নিয়ন্ত্রককে একটু আগে পড়লাম, এর প্রত্যেকটা নিয়ন্ত্রক কিন্তু খুব ধীর গতিতে কাজ করে। অর্থাৎ মাটি তৈরি কিন্তু একদিন দুদিনেতে হয়ে যায় না, মাটি তৈরি হতে একটা দীর্ঘ সময় লাগে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় লেগে যায়। অর্থাৎ আজকের আমরা যে সমস্ত মাটির স্তরগুলো বা মাটি আমরা দেখতে পারি, আমাদের চারপাশে যে মাটি রয়েছে বা আমাদের বাড়ির উঠানেতে যে মাটি রয়েছে, সেই মাটি কিন্তু এক দুদিনে সৃষ্টি হয়নি, সেই মাটি সৃষ্টি হতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় লেগে গেছে। তো সময় কিন্তু মাটি তৈরির একটি অন্যতম নিয়ন্ত্রক। অর্থাৎ যে সমস্ত মাটি সুদীর্ঘ সময়কাল ধরে সৃষ্টি হচ্ছে সেই মাটি বেশি পরিণত হয়ে থাকে, তুলনামূলকভাবে যে সমস্ত মাটি কম সময় নিয়েছে তৈরি হতে বা সবে তৈরি হতে শুরু করেছে, সেই সমস্ত মাটির স্তরগুলো কিন্তু সেইভাবে ভালোভাবে গঠিত হয়ে থাকে না। তাই সময় মাটি তৈরির একটি অতি অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তো আজকের ক্লাসটি আমি এখানেতেই শেষ করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।